কেমিক্যাল চেঞ্জে তোমাদের সাথে আজকে টপিক যেটা শেয়ার করব বলে তোমাদেরকে জানানো হয়েছে তা হলো অসওয়াল্ড ল অফ ডাইলুশন। অসওয়াল্ড ল অফ ডাইলুশন, এটা নিয়ে তোমাদের সাথে কথা বলার কথা আছে। অসওয়াল্ড ল অফ ডাইলুশন, তো একটু অ্যাটেন্টিভলি ফলো করো অসওয়াল্ড ল অফ ডাইলুশন, ঠিক আছে? তো অসওয়াল্ড ল অফ ডাইলুশনটা কি, যেটা একটু ফলো করো। তাহলে এরকম যে আমরা কোনো একটা অ্যাসিডের ডিসোসিয়েশন যদি এখানে নিয়ে থাকি, একটা ডিসোসিয়েশন অফ উইক অ্যাসিড এমনটা যে CH3COOH যেটা থেকে হবে CH3COO মাইনাস এন্ড H প্লাস। তার মানে এটা হচ্ছে একটা ডিসোসিয়েশন অফ উইক অ্যাসিড। দিস ইজ ডিসোসিয়েশন অফ উইক অ্যাসিড। তোমরা সবসময় ফলো করবা যে ডিসোসিয়েশন অফ উইক অ্যাসিডের ব্যাপার আছে না, এটাই দেখানো হয় ইথানোইক অ্যাসিডের ডিসোসিয়েশন। তো এটা হচ্ছে গিয়ে ডিসোসিয়েশন অফ উইক অ্যাসিড। তাহলে এই ডিসোসিয়েশন অফ উইক অ্যাসিডের থেকে কি করা হবে, ফলো করো। ইনিশিয়াল স্টেটে তোমরা জানো যে এটা 1 মোল মেনশন করা হয়, এটা 0, এটা 0 মেনশন করা হয়। ইকুইলিব্রিয়াম স্টেটে এটা হচ্ছে 1 মাইনাস আলফা। এটা কেপিকেসির ব্যাপারে বা কেপিকেসি করার সময় এই কাজটা কত করছি আমরা দেখো তো, 1 মাইনাস আলফা আর এদিকে হচ্ছে আলফা, এদিকে হচ্ছে আলফা। তার মানে এটা হচ্ছে ইনিশিয়াল এট ফার্স্ট আর এটা হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম তাহলে একটা হচ্ছে ইনিশিয়াল স্টেটে, একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেটে। তবে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে এই 1 মাইনাস আলফার সাথে সি মাল্টিপ্লিকেশন করব। সি মাল্টিপ্লিকেশন করলে এটা মোলার কনসেন্ট্রেশন। সি মাল্টিপ্লিকেশন করা মানে হচ্ছে এটা তার কনসেন্ট্রেশনকে মিন করতেছে, মোলার কনসেন্ট্রেশন। ঠিক এটাও তাই, আলফা ইনটু সি, আলফা ইনটু সি। তাহলে সি মাল্টিপ্লিকেশন করার মানে হচ্ছে এর মোলার কনসেন্ট্রেশন, ওর মোলার কনসেন্ট্রেশন এন্ড এর মোলার কনসেন্ট্রেশন। তো মোলার কনসেন্ট্রেশন নেওয়া হয়ে গেল। দেন তোমরা চলে যাবা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আর এই ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে Ka। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা তোমরা জানো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক একটা জায়গায় এক এক রকম ভাবে এক্সপোজ করে। যেমন এখানে Ka দিয়ে কেন ডিনোট করলাম, কারণ এটা অ্যাসিডের ডিসোসিয়েশন, যার কারণে এটা Ka দিয়ে ডিনোট করা হচ্ছে। তাহলে Ka ইজ ইকুয়াল টু, তবে বলেই রাখি যে Ka টা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড। এটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড। Ka টা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড Ka, যেটা ইজ ইকুয়াল টু লাইক আদার হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটাও তাই প্রোডাক্ট আপন রিঅ্যাকট্যান্ট, এটাও তাই প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট এর কনসেন্ট্রেশন, প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। ওকে, তাহলে প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন হলে, ওকে তাই তো প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট কনসেন্ট্রেশন মানে এটা কি আলফা সি ইনটু এটা কি আলফা সি ডিভাইড এটা কি 1 মাইনাস আলফা ইনটু সি। আচ্ছা, নেক্সট লাইন, সি সি কাটা যাবে, ফলো করো। কাটা গেলে আলফা স্কয়ার সি বাই 1 মাইনাস আলফা হয়, আলফা স্কয়ার সি বাই 1 মাইনাস আলফা হয়। এন্ড তোমরা জানো যে উইক ইলেকট্রোলাইট হলে আলফা নেগলিজিবল, উইক ইলেকট্রোলাইট হলে আলফা নেগলিজিবল, আলফা নেগলিজিবল। এন্ড তোমরা জানো যে আলফা নেগলিজিবল হলে 1 মাইনাস আলফাকে 1 কনসিডার করা হয়। 1 মাইনাস আলফাকে যদি 1 কনসিডার করি তাহলে আসলে Ka ইকুয়াল টু কি রইল, আলফা স্কয়ার সি। তাহলে Ka ইজ ইকুয়াল টু থাকলো কি আলফা স্কয়ার সি। তাহলে Ka যদি আলফা স্কয়ার সি হয় তাহলে পরে আমি একটু রাইট সাইডে চলে যাই, তাহলে যেটা পেতে যাচ্ছ সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ Ka ইনটু 1 বাই রুট ওভার অফ সি, জাস্ট এটা পাবা। আলফা ইকুয়াল টু, যেহেতু Ka ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার সি, তাই আলফা ইজ ইকুয়াল টু পেতে যাচ্ছ রুট ওভার অফ Ka ইনটু 1 বাই রুট ওভার অফ সি। Similarly, you can say that alpha is equal to root over of Kb into 1 by root over of C. Similarly মানে কি, তাহলে একটা হচ্ছে Ka, একটা হচ্ছে Kb। Ka টা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড আর Kb হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ বেস। তার মানে অ্যাসিডের জন্য যদি আলফা সি এটা হয়
তাহলে বেইজের টাইমে আলফা আর সি এর রিলেশন এটাই থাকবে। এটা থেকেই আসছে অসওয়াল্ড ল অফ ডাইলিউশন, এটা থেকেই আসছে অসওয়াল্ড ল অফ ডাইলিউশন। সে কারণে অসওয়াল্ড ল অফ ডাইলিউশনটা কি অ্যাকচুয়ালি, তাহলে এরকম যে the degree of dissociation, এই যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কাকে বোঝায়? আলফা। ডিগ্রি অফ ডিসোসিয়েশন কাকে মিন করে? আলফা। তাহলে the degree of dissociation of weak acid and weak base is inversely proportional to the square root density, যদিও লতে ডেন্সিটি বলা আছে কিন্তু এখানে হয়তো কনসেন্ট্রেশন, স্কয়ার রুট ডেন্সিটি অফ অ্যাসিড এন্ড বেস। এই হচ্ছে অসওয়াল্ড ল অফ ডাইলিউশন। এন্ড 1 মার্ক দিয়ে এটা দেয়, 1 মার্কে এটা বেশ কমন যে হোয়াট ইজ অসওয়াল্ড ল অফ ডাইলিউশন বা ডিফাইন অর স্টেট অসওয়াল্ড ল অফ ডাইলিউশন। তাহলে এটা হচ্ছে the degree of dissociation of weak acid and weak base is inversely proportional to the square root density of acid and base। তার মানে হচ্ছে যে কনসেন্ট্রেশন যত কম হবে, এই যে কনসেন্ট্রেশন যত লোয়ার হবে ডিগ্রি অফ ডিসোসিয়েশন তত হায়ার হবে, কনসেন্ট্রেশন যত লোয়ার হবে ডিগ্রি অফ ডিসোসিয়েশন তত হায়ার হবে। তার মানে যত সলিউশনটা যত ডাইলুট হবে, সলিউশন যত ডাইলুট তত ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইনক্রিজ করবে, সলিউশন যত ডাইলুট ডিগ্রি অফ ডিসোসিয়েশন তত ইনক্রিজ করবে। এই জন্য এটা হচ্ছে অসওয়াল্ড ল অফ ডাইলুশন। তাহলে রিমেম্বার দিস, সেটা হচ্ছে অসওয়াল্ড ল অফ ডাইলুশন। অসওয়াল্ড ল অফ ডাইলুশনটা কি এন্ড কিভাবে এস্টাবলিশ করছি আমরা, অসওয়াল্ড ল অফ ডাইলুশন কি এন্ড সেটাকে কিভাবে আমরা এস্টাবলিশ করলাম। রিমেম্বার দিস, এটাই হচ্ছে অসওয়াল্ড ল অফ ডাইলুশন। এখন অসওয়াল্ড ল অফ ডাইলুশন থেকে মানে করবার পরে আমরা এখন কিছু পিএইচ ক্যালকুলেট করব। মানে তোমরা দেখছো যে প্রিভিয়াস ক্লাসে পিএইচ এর ক্যালকুলেশন ছিল, বাট সেখানে পিএইচ এর ক্যালকুলেশনে আমরা উইক অ্যাসিড দেখাইনি, উইক অ্যাসিড উইক বেস দেখাইনি। কারণটা ছিল যে উইক অ্যাসিড উইক বেস দেখাতে গেলে অসওয়াল্ড ল অফ ডাইলুশনের দরকার হবে। এইবার পিএইচ ক্যালকুলেশন যাচ্ছে আরো কিছু। পিএইচ ক্যালকুলেশন তোমাকে যেটা অপশন দিচ্ছি সেটা হচ্ছে এরকম, 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড, যেখানে তোমাকে Ka ইকুয়াল টু 1.8 10⁻5 দিয়ে দিবে। তাহলে পিএইচ ক্যালকুলেশন করতে বলতে সেটা 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের, যেখানে Ka এর ভ্যালু হচ্ছে 1.8 10⁻5, 1.8 10⁻5। তাহলে তোমরা একটা জিনিস ফলো করো, সেটা হলো স্ট্রং অ্যাসিড হইলে পিএইচ এর ক্যালকুলেশন একরকম, উইক অ্যাসিড হইলে পিএইচ এর ক্যালকুলেশন আরেক রকম। কারণ তুমি যদি মনে করতে চাও যে আমি কি করে বুঝবো স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড, সেটাও খুব একটা তোমার দরকার হবে না। কারণ তুমি যখন দেখবে যে K এর ভ্যালু দিয়ে দিতে, ঠিক না, যখন তুমি ফলো করবা যে K এর ভ্যালু দিয়ে দিতে, তাইলে এখন যে রুল সেই রুল ফলো করতে হবে। K এর ভ্যালু দিয়ে দিতে, সো দ্যাট বুঝেই নিবা যে আসলে এখন যে রুলটা ফলো হবে সেটাই ফলো করতে হবে। তো এটা নিয়ে তোমার প্রবলেম হবে না যে কোন রুল ফলো করবা। তবে এই সলভটা দুই ভাবে দেখাবো, কারণ দুই ভাবে দেখানোর মধ্যেই এটার মানে গুরুত্ব আছে। তো ফার্স্টে যেটা আমি প্রেফার করি যেটা করতে, সেটা হচ্ছে যে এরকম, অর্থাৎ তোমাকে যখন বললো যে 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের পিএইচ কত, 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের পিএইচ কত, তখন তুমি কেন মাইনাস লগারিদম অফ H+ ইউজ করতেছ না, অথবা মাইনাস লগ অফ H+ এর জায়গায় 0.1 কেন বসাতে পারবা না? 0.1 মোলার HCl হলে তো বসাতে পারো, এটা হলে তো ঠিকই 0.1 এখানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের জায়গায় ইউজ করতে পারো, কিন্তু 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড হওয়ার সময় কেন এই 0.1 তুমি ইউজ করতে পারতেছ না? কারণটা হচ্ছে
তুমি জানো যে এটা স্ট্রং, তো এটা ফুললি ডিসোসিয়েট হয়, তাহলে এটা যত মোলার তত মোলারই ডিসোসিয়েট হয়, কিন্তু এটা তো তা না, এটা তো যত মোলার তত মোলার তো ডিসোসিয়েট হয় না, যার কারণে এটা করা যায় না। তো তোমাকে কি করতে হবে, তার জন্য আলফার ভ্যালু বের করে নিতে হবে। আলফার ভ্যালু বের করার জন্য তুমি করতেছো কোনটা, অসওয়াল্ড ল অফ ডাইলেশন। একটা রুটে নিয়ে আসছি, তোমরা ওখানে দুইটা রুটে দেখছো, এটা একটা রুটে নিয়ে আসছি, আলফা ইকুয়াল টু রুট কে এ বাই সি। তো সেখানে এটা তো দেয়া আছে, তুমি দেখতেছো, এন্ড সি এর ভ্যালুও জানা আছে, তাতে করে এটা 0.0134 পাবা, ফলোড বাই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ছাড়া আমরা পিএইচ বের করবো না। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা হচ্ছে আলফা সি। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন সবসময় আসলে আলফা সি। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অলওয়েজ আলফা সি, কিন্তু স্ট্রং অ্যাসিডে এটা আমার দরকার হয়নি। কেন? স্ট্রং অ্যাসিডে আলফার ভ্যালু 1, স্ট্রং অ্যাসিডের টাইমে আলফার ভ্যালু 1, যার কারণে তুমি এটা ইউজ করোনি। এখন আলফার ভ্যালু তো আর 1 না, 0.0134, তার সাথে মোলারিটি কত, 0.1, আরেকটা জিরো বেড়ে যাবে, অর্থাৎ 0.00134। এটা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। তার মানে অ্যাসিডের কনসেন্ট্রেশন যেখানে 0.01, সেখানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত, 0.00134। তাহলে এটা হচ্ছে এখন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। এখন তোমার পিএইচ করতে কোনো সমস্যা নাই, নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস দিয়ে। তাহলে নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস এর জায়গায় এখন শুধু ওই যে 0.0134 করতেছো, তাতে করে 2.87 হবে। এটা এত কমন যে সব দেখো মুখস্থ, এটা এতই কমন যে এটা সবই মুখস্থ। আর এটাই যদি এক্সামে আসে, চিন্তা করো একবার, এবং এসেছিল একবার আমার যতটুকু মনে পড়ে 2018 বা 17 হবে, আর স্টুডেন্ট আমার এটা মুখস্থ বসে চলে আসছে। আমি ভাবছি যে কি বিপদ হইতো যদি এগুলো যদি এদিকে মোলারিটি একটু চেঞ্জ করে দিত, তাহলে তখন যেভাবে মুখস্থ বসে আসছে, মানে এত কনফিডেন্ট, তো এটা একদম এইভাবে আসছে। তাহলে এটা হচ্ছে গিয়ে 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড বললে এর ভ্যালু দেওয়া আছে, দেন কিভাবে পিএইচ ক্যালকুলেট করবা, এটা একটা অপশন। আরেকটা অপশন হলো যেটা দেখবা যে এখন সবচেয়ে বেশি করবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা, দেখবা যে এখন যেটা করবো এটাই সবচেয়ে বেশি করবে, সেটা হচ্ছে এরকম যে ডিরেক্ট পিএইচ দিয়েই শুরু করে, অর্থাৎ ডিরেক্ট পিএইচ দিয়ে স্টার্ট করবে, এন্ড পিএইচ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ রুট ওভার অফ কে এ ইনটু সি দিয়ে করবে। দ্যাট মিনস এটা একটা মুখস্থ করে নেওয়ার ব্যাপার, এটা অনেকটা মুখস্থ করিয়ে নেওয়ার ব্যাপার, যে পিএইচ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম রুট ওভার অফ কে এ ইনটু সি, অর্থাৎ যখন কে এর ভ্যালু দেওয়া থাকে তখন এইটা পিএইচ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম রুট ওভার অফ কে এ ইনটু সি, নেগেটিভ লগারিদম রুট ওভার কে এ ইনটু সি। তো এটা করলে কেটে দিবে মার্ক, তা কিন্তু একেবারেই না, এটা করা যায়। এখন এটা আসলো কোত্থেকে, কিভাবে আসলো সেটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা কেমনে সম্ভব সেটা একটু নোট সাইড থেকে দেখো, সাইড থেকে দেখো। আচ্ছা আমাকে ঠিকঠাক শুনতেছো তো? একজনই কোনো কথা আসতেছে না তো? এরকম তো একদম সাইলেন্ট মোডে থাকার কথা না, কেউ একজন একটু মোবাইল। হ্যালো মোবাশির বা অন্য কেউ? স্যার মুবাশিরের মাইক নাই। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনছি না, মানে আমি হঠাৎ করে একটু কথা না হলে পরে মানে মনে হয় যেন মানে কিরকম যেন মনে হয় যে ঠিক আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা। দেখো তাহলে খুব করে খেয়াল করো, এটা তো আমরা করবোই, এটার প্রেফারেন্সটা কেন সেটাও আমি বলবো, এটার প্রেফারেন্স কি সেটাও বলবো, কিন্তু এটা আরেকটা পসিবিলিটি। তো এইটা কোথা থেকে আসলো সেটা একটু জেনেই আসি যে কিভাবে এটা পসিবল হলো। আচ্ছা দেখো তো, অ্যাকচুয়ালি তোমরা জানতে পারো যে পিএইচ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস, এটাই তো। তো তোমরা কেন বুঝতেছো না যে এইটার জায়গায় কি ছিল, আলফা সি, এই যে সেই আলফা সি, হাইড্রোজেন আয়নের জায়গায় কি বসানো যায়, আলফা সি। আচ্ছা নেগেটিভ লগারিদম অফ আলফার জায়গায় কি আছে আবার, রুট ওভার অফ কে এ বাই সি। আলফা ইকুয়াল টু আবার কি ছিল, রুট ওভার অফ কে এ বাই সি, আর আলফার জায়গায় ওটা, কিন্তু সি তো আরো একটা আছে,
তাহলে এখানে রুট সি আছে আর এখানে সি আছে, কাটাকাটি দেয়া উপরে রুট সি, তাহলে নেগেটিভ লগারিদম অফ রুট কে এ ইনটু কি হয় রুট সি, ওইটা থেকে এটা হচ্ছে, কিন্তু আশাটা তোমাকে দেখাতে হবে না। তো এটা হতে পারে আর কি, হ্যাঁ। তাহলে পিএইচ ইকুয়াল টু নেগেটিভ লগ রুট ওভার অফ কে এ ইনটু সি করলে পরে অ্যান্সার চলে আসবে তোমাদের। তাতে করে 1.8 10 ইনভার্স 5 আর সি হচ্ছে 0.1, তাহলে তুমি কিন্তু ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছ 2.87, তোমরা ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছ 2.87, ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছ 2.87। কত স্মল লাগতেছে রাইট সাইডে, ঠিক না? মনে হয় যেন স্যার এটা এমসিকিউর জন্য ঠিক আছে, না এমসিকিউ তে ঠিক তো আছেই, সিকিউ তেও করলে যে করা যায়, সিকিউ তেও ওটা অ্যালাউ করবে, সিকিউ তে অ্যালাউ করবে, বাট আমি এটাকে প্রেফারেন্স দেই। এক নম্বর হচ্ছে যে এটা ঠিক যে সি মার্কের একটা কোশ্চেন হিসেবে আছে যেহেতু, তাহলে এটা সি মার্ক হিসেবে দেখা উচিত, এক। দুই হচ্ছে একবার এমন হয়েছিল যার কারণে বলতেছি, সেটা হলো গিয়া সি করছে এবং টিচারও এটা করে, সেটা হচ্ছে যে পিএইচ না চেয়ে শুধু এটা চায়, অর্থাৎ 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড দিয়ে বলে যে কে এর ভ্যালু দিয়ে দিয়ে বলে কি যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত, তাহলে এই সিরিজটা জানলে সে মনে থাকবে যে মাঝখানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের একটা ইস্যু ছিল। তো এই জন্য দুই সাইডই মনে রাখো তোমরা, মানে তোমাদেরকে আমি যেটা সবসময় ফলো করো সেটা হচ্ছে যে একটা জিনিস যদি 2-3 ভাবে কোথাও কেউ করে থাকে, আমি তার সবটাই তোমাদেরকে দেখাই, সেটাতে একটা বিপদও থাকতে পারে, 2 রকম 3 রকম দেখলে একটা বিপদও আছে সেখানে, এটা ভয়ের ব্যাপার আছে যে দুইটাই তখন কি হয় যখন কনফ্লিক্ট হয়ে যেতে পারে, সেটা নিয়ে একটা ভয় থাকে। অনেক সময় স্টুডেন্টকে একদিকে চালাইলে তার একদিকেই চলতে থাকে, যেভাবে শিখিয়ে দেয় সেভাবেই সে কপি করে দিতে পারে, কিন্তু অনেক সময় আমার কাছে একরকম দেখলো আরেক জায়গায় আরেক রকম দেখলো, তখন অনেক সময় ইয়ে হয়। তবে যেটা এটা নিয়ম যে স্টুডেন্টকে যেটা প্রথম দেখানো হয়, যেটা ফার্স্ট দেখানো হয়, অথবা যেটা সে বুঝে ফেলে প্রথমবারই, বা যেটা সে প্রথম ইয়ে করে, তারপরে এর চেয়ে আরো সহজ একটু আসলেও না আমি দেখছি কি সে খালি ওইটাতেই ফিরে যায়, শুধু ওইটাতেই ফিরে যায়, এটা স্টুডেন্ট ব্যাপার থাকে এক একটা। তো যাই হোক, তোমরা দেখো অপশন গুলো শেখো আর কি, সবচেয়ে বড় কথা। তো এই পিএইচ ক্যালকুলেশনটা করতে যায় তোমাদের আসলে এই অসওয়াল্ড ল অফ ডাইলিউশনের হেল্পটা নেওয়া লাগছে। তাহলে এই হচ্ছে অসওয়াল্ড ল অফ ডাইলিউশন, এন্ড অসওয়াল্ড ল অফ ডাইলিউশন থেকে যে হেল্পটা পেলা, সেই হেল্পটা দিয়ে কিভাবে পরের পিএইচটা ক্যালকুলেট করলাম। এবার আসো যে আমরা আরেকটা ভাইটাল টপিকে যাচ্ছি, তা হলো স্ট্রেংথ অফ অক্সো অ্যাসিড, স্ট্রেংথ অফ অক্সো অ্যাসিড। তাহলে আমাদের স্ট্রেংথ অফ অক্সো অ্যাসিড, স্ট্রেংথ অফ অক্সো অ্যাসিড। তো আসো এটা স্টাডি করি আমরা। অক্সো অ্যাসিড এর জায়গায় কোথাও কোথাও এটা অক্সি অ্যাসিড লেখা থাকতে পারে, অক্সি অ্যাসিড মানে অক্সো অ্যাসিড আর অক্সি অ্যাসিড দুইটাই কারেক্ট। অক্সো অ্যাসিড কারা? তোমাদের খুব চেনা জানা অ্যাসিড গুলা, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড আরেকটা, মানে ওটা আরেকটা অন্য একটা ফসফরিক অ্যাসিড। তাহলে এদের মধ্যে আমরা ডিসকাসটা করি। তাহলে এরা হচ্ছে অক্সি অ্যাসিড और অক্সো অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এটাও ফসফরিক অ্যাসিড, এটাও ফসফরিক অ্যাসিড।
তাহলে এদেরকেই আমরা বলি অক্সো অ্যাসিড অর অক্সি অ্যাসিড। এন্ড কেন অক্সো অ্যাসিড বা অক্সি অ্যাসিড কেন বলবো, এটা তোমরা খুব আইডিয়া করে ফেলছো, অক্সিজেন আছে, তো দ্যাট এটা বুঝতে বাকি নাই যে কেন এরা অক্সো অ্যাসিড। তাহলে এই অক্সো অ্যাসিড গুলার স্ট্রেংথ নিয়ে কথা হবে, অক্সো অ্যাসিডের স্ট্রেংথ নিয়ে কথা বলি। তো অক্সো অ্যাসিডস এর মধ্যে আমরা কি করে বলবো যে কোনটা স্ট্রঙ্গার, সালফিউরিক অ্যাসিড নাকি নাইট্রিক অ্যাসিড? আমরা কি করে বুঝবো যে কোনটা স্ট্রঙ্গার, যে পারক্লোরিক অ্যাসিড নাকি সালফিউরিক অ্যাসিড? আমরা জানতে চাচ্ছি যে কোনটা স্ট্রঙ্গার, পারক্লোরিক অ্যাসিড নাকি ক্লোরিক অ্যাসিড? আমরা জানতে চাচ্ছি যে কোনটা স্ট্রঙ্গার, নাইট্রিক অ্যাসিড নাকি ফসফরিক অ্যাসিড? এই আনসার গুলা জানতে চাওয়া। তাহলে এই আনসার জানার মাধ্যমে তুমি যেমন এক্সপ্লেনেশন দিতে পারলা, এক্সপ্লেনেশন তোমরা যেমন দিবা তেমনি এমসিকিউ কিন্তু আসবে, এবং 2019 একটা এমসিকিউ আসছে, আমি দেখাবো কোন এমসিকিউটা আসছে। এখন আমি মনে করি ডিসিশন দিচ্ছি যে এটা স্ট্রঙ্গার, এটা স্ট্রঙ্গার, এটা স্ট্রঙ্গার, এটা স্ট্রঙ্গার, মনে করো ডিসিশন দিলাম, কিন্তু এই ডিসিশন কিভাবে নিলা? ঠিক আছে, তো এই ডিসিশন গুলো নিতে জানতে হবে, এই ডিসিশন গুলো নিতে জানতে হবে। এসো যে এই ডিসিশন গুলো কিভাবে নেওয়া হয়। এই ডিসিশন নেওয়ার সময় ফার্স্টে যেটা দেখা হয় তা হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম, অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম। ফার্স্টে দেখা হবে যে অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম। তাহলে অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম আমরা একটু যদি দেখি, তাহলে সালফারের +6, নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম +5, ক্লোরিন এখানে সেন্ট্রাল অ্যাটম +7, এই ক্লোরিনের সেন্ট্রাল অ্যাটম +5, এই ফসফরাস +5, এই ফসফরাস +5। তাহলে সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম যত বেশি হবে ওটা স্ট্রং। অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম মোর, যার যত মোর সে তত স্ট্রং। তাহলে আমরা যখন ডিসিশন নিলাম যে সালফিউরিক অ্যাসিড ইজ স্ট্রঙ্গার দেন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইজ স্ট্রঙ্গার দেন নাইট্রিক অ্যাসিড, কিভাবে ডিসিশন নিচ্ছি? কারণ দেখলাম যে সালফার হচ্ছে +6, সেখানে নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম হচ্ছে +5। তো তোমাকে যখন বললো যে সালফিউরিক অ্যাসিড কেন নাইট্রিক অ্যাসিড এর চেয়ে স্ট্রঙ্গার, তখন তোমার অ্যান্সার কি? তোমার অ্যান্সার হচ্ছে যে সালফিউরিক অ্যাসিডের সেন্ট্রাল অ্যাটম সালফার এন্ড নাইট্রিক অ্যাসিডের সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার রেসপেক্টিভলি +6 and +5, and we know oxidation number of which one is high, then that is মানে মোর স্ট্রং বা যেটা স্ট্রঙ্গার। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড স্ট্রঙ্গার, তাহলে এই জায়গায় যারা আছে এদের ইন বিটুইন যদি এমন হয় যে অক্সিডেশন নাম্বার মোর অর লেস, তাহলে এটা সিম্পল অ্যান্সার যে যার অক্সিডেশন নাম্বার মোর সেটা স্ট্রং। কিন্তু তোমরা এটাও তো ফলো করতেছো, অক্সিডেশন নাম্বার সেম আছে কতগুলো, অক্সিডেশন নাম্বার সেম আছে যে কতগুলো, তাদের ডিসিশন কিভাবে হবে? এই জন্য আরেকটা পয়েন্টে যেতে হবে, এই জন্য তোমাকে আরেকটা পয়েন্টে হেল্প নিতে হবে, আর তা হচ্ছে সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম। যখন এইটা ফেল করবে তখন এটা আসবে সাইজ অফ সেন্ট্রাল অ্যাটমে, দ্যাট মিন্স যখন অক্সিডেশন নাম্বার সেম হবে, তখন অক্সিডেশন নাম্বার সেম শুধু তখনই আসবে সাইজ ফ্যাক্টরে। অক্সিডেশন নাম্বার দিয়ে যদি ডিসিশন নেওয়া যায় তাহলে নিয়ে নিবা, না পড়লে এটাতে আসবা সাইজ অফ সেন্ট্রাল অ্যাটমে। সাইজ অফ সেন্ট্রাল অ্যাটমের সময় বলা হচ্ছে যে যত লেস, তাহলে অক্সিডেশন নাম্বার যত মোর আর সাইজ হচ্ছে যত লেস, অক্সিডেশন নাম্বার যত মোর আর সাইজ হচ্ছে যত লেস। তাহলে আসো ইকুয়াল কার কার, এর আর ওর, না নাইট্রোজেন আর ক্লোরিনের। তাহলে নাইট্রিক অ্যাসিড আর ক্লোরিক অ্যাসিডের মধ্যে ডিসিশন নিতে চাচ্ছি, নাইট্রিক অ্যাসিড আর ক্লোরিক অ্যাসিডের ডিসিশন কি?
তাহলে এটা তো কোয়াইট সিম্পল যে সাইজটা নাইট্রোজেনের স্মলার দেন হচ্ছে ক্লোরিন সাইজের দিক থেকে। সাইজের দিক থেকে নাইট্রোজেন ইজ স্মলার দেন ক্লোরিন, তাহলে নাইট্রিক অ্যাসিড ইজ স্ট্রঙ্গার দেন ক্লোরিক অ্যাসিড। সিম্পল সলিউশন, সিম্পল সলিউশন। তবে এটা যদি এমন হয় যে HCPO4 নাকি HClO3, এটা বেশ কনফিউজিং। মানে কেন কনফিউজিং? হঠাৎ করে না অনেক সময় ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে। বি কেয়ারফুল। এই যে খুব কেয়ারফুল, এটা আগে অক্সিডেশন নাম্বার ট্রাই করে দেখলা যে +5+5, তার মানে অক্সিডেশন নাম্বার দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না। অক্সিডেশন নাম্বার দিয়ে যে এক্সপ্লেন করা যাচ্ছে না সেটাও মেনশন করবা, মানে অক্সিডেশন নাম্বার সেম সেটা মেনশন করবা আগে। তারপরে তুমি সাইজ ফ্যাক্টরে যাবা, এন্ড সাইজের ডিসিশনটা কার কার মধ্যে? ফসফরাস এন্ড ক্লোরিনে। সাইজের ডিসিশন কার কার মধ্যে? ফসফরাস এন্ড ক্লোরিন। তো এই ডিসিশন নেওয়ার সময় কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। ফসফরাস আর ক্লোরিন এই ডিসিশন কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। নাইট্রোজেন ক্লোরিন যেটা এত প্রবলেম হয় নাই, কারণ নাইট্রোজেন সেকেন্ড পিরিয়ডে আর ক্লোরিন থার্ড পিরিয়ডে। নাইট্রোজেনের সেকেন্ড এনার্জি লেভেল, ক্লোরিনের থার্ড এনার্জি লেভেল, এই ডিসিশনে কোনো সমস্যা নাই। কিন্তু ফসফরাস আর ক্লোরিন, ফসফরাস হ্যাজ থার্ড পিরিয়ড, ক্লোরিন হ্যাজ থার্ড পিরিয়ড। ফসফরাসের তোমার হচ্ছে গিয়া থার্ড শেল, ক্লোরিনেরও থার্ড শেল। সেইখানে তুমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবা যে তুমি কি জানো। তুমি জানো যে যারা একই পিরিয়ডে, তারা যত রাইটে যাবে তত স্মল, যত রাইটে তত স্মল, পিরিয়ডে যত রাইটে তত স্মল। লেফট থেকে রাইট পিরিয়ডে কি হয়? সাইজ ডিক্রিজ হয়। পিরিয়ডে কি হয়? সাইজ ডিক্রিজ হয়। তার মানে যেটা যত রাইটে সেটা তত স্মল। সেই হিসেবে কোনটা স্মল? ক্লোরিন স্মল। সেই হিসেবে কোনটা স্মল? ক্লোরিন স্মল, যার কারণে এটা স্ট্রঙ্গার, যার কারণে এটা স্ট্রঙ্গার। এই ডিসিশনটা কিন্তু খুব কমপ্লিকেটেড ডিসিশন হতে পারে যদি ঠিক মতো এটা খেয়াল না করো। তাহলে অক্সিডেশন নাম্বার যখন ইকুয়াল, দেন ফ্যাক্টর হচ্ছে সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম। সাইজ অফ সেন্ট্রাল অ্যাটমের সময় যেটা স্মল সাইজ সেই দিকে স্ট্রেন্থ, এইদিকে স্মল সাইজ এইদিকে স্ট্রেন্থ, ওইদিকে স্মল সাইজ ওইদিকে স্ট্রেন্থ। তাহলে এটা হচ্ছে সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম দিয়ে। তাহলে অক্সিডেশন নাম্বার এন্ড সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম। এখনো একটা প্রবলেম রয়ে গেছে, যদিও ওই প্রবলেমটা নিয়ে তেমন একটা কোশ্চেন হতে দেখা যায় না, কিন্তু আমরা জেনে রাখতে চাই। সেটা হচ্ছে তোমার যেমন HCPO4 আর HCO3, HCPO4 HCO3 এর মধ্যে কোনটা স্ট্রঙ্গার? HCPO4 আর HCO3 কোনটা স্ট্রঙ্গার? তুমি ফার্স্টে ট্রাই করবা কি অক্সিডেশন নাম্বার, এটা +5 এটা +5, তার মানে অক্সিডেশন নাম্বার ইকুয়াল হবে না এটা দিয়ে, হবে না এটা দিয়ে। সেকেন্ড হচ্ছে সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম। এখন সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম, এটাও ফসফরাস ওটাও ফসফরাস, এটাও ফসফরাস ওটাও ফসফরাস, তাহলে ওই সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম দিয়ে ডিসিশন নিবে কি করে? তাও হচ্ছে না। তাহলে কি কোনো অপশন নাই? হ্যাঁ, তখন এই থার্ড অপশনটা, যেটা তোমাকে হেল্প করবে সোজা কথা। এই থার্ড অপশনটা হচ্ছে যে তোমার ডিফারেন্স অফ হাইড্রোজেন এন্ড অক্সিজেন অ্যাটম। অর্থাৎ তখন দেখতে হয় ডিফারেন্স অফ হাইড্রোজেন এন্ড অক্সিজেন অ্যাটম, তখন দেখতে হয় ডিফারেন্স অফ হাইড্রোজেন এন্ড অক্সিজেন অ্যাটম। আর এই ক্ষেত্রে যত ডিফারেন্স বেশি হবে, যতটা ডিফারেন্স বেশি হয় সেটা তত স্ট্রং। মানেটা হচ্ছে এরকম, কি বোঝাতে চাচ্ছে যে এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের ডিফারেন্স কত? ডিফারেন্স মানে হলো ডিফারেন্স, মানে শুধুমাত্র ডিফারেন্স কত? 4টা অক্সিজেন 3টা হাইড্রোজেন, তাহলে ডিফারেন্স হচ্ছে 4 - 3 মানে 1। আর ওখানে হচ্ছে 3টা অক্সিজেন 1টা হাইড্রোজেন, তো ডিফারেন্স হচ্ছে 3 - 1 মানে 2। আচ্ছা, তুমি শুধু যাচ্ছ যে ডিফারেন্সটা কি, ডিফারেন্সের পজিটিভ ভ্যালুটা। তাহলে
4 আর 3 এর ডিফারেন্স 1 আর 3 আর 1 এর ডিফারেন্স হচ্ছে 2, তাহলে ডিফারেন্স কোথায় মোর সেটা দেখো, যেটাতে ডিফারেন্স মোর আছে ওটা স্ট্রং, ওইটা স্ট্রঙ্গার। এন্ড তুমি যদি অক্সিডেশন নাম্বার দিয়ে সাকসেস হয়ে যাও, সাকসেসফুল, তাহলে তো হয়েই গেল, না এটা সাইজ ফ্যাক্টরে আসবা, সাইজ দিয়ে সাকসেস হয়ে গেলে তো হলো, না হলে এটাতে আসবা। আর আর অন্য কোনো ডিফারেন্ট কেস আসার সুযোগ নাই, অক্সিডেশন নাম্বার দিয়েই মেজর ডান, তারপর না হলে পরে সাইজ দিয়ে ডান হবে। আর একেবারেই মাইনর কিছু, মানে এই যে এরকম একটা দুইটা আছে যেটা কিনা ওই দুইটা দিয়ে সলভ হয় না, সো দ্যাট কোনো না কোনোটা দিয়ে তুমি সলভ করতে পারতেছো যে কোনটা স্ট্রঙ্গার, কোনটা স্ট্রঙ্গার। তাহলে বুঝছো যে যদি আজকের ক্লাসে জয়েনিং এর কারণে তুমি যদি অসওয়াল্ড ল অফ ডাইলিউশনটা কি সেটা জানতে পারলা, এন্ড এত একটা ইম্পর্টেন্ট পিএইচ ক্যালকুলেশন আজকে করতে পারলা, তার সাথে অক্সিডেটিভস মধ্যে কোনটা স্ট্রঙ্গার কোনটা উইকার সেটা কিভাবে তুমি ডিটারমিন করতে পারো সেটা যদি জানতে পারলা, তাহলে অনেক সময় গার্ডিয়ানরা বলে যে স্যার ওরা তো শুধু ক্লাস করে, বাসায় তো পড়তে দেখি না, বা ক্লাস করে নিজেরা তো কিছু পড়ে না, এরকম না সেরকম না। আমি মাঝে মাঝে এটা মনে করি যে সেটা হলে ভালো, কিন্তু না হলে অ্যাটলিস্ট ক্লাসে থাকার উপলক্ষে এতটুকু তো জানলো, এই জিনিসটা তো মানে একবারে চলে যাবে এমন তো না, আমরা তো আর একেবারে মেমোরি লস করে ফেলবো না, ঠিক না? তো এটা তোমার যেহেতু একদিন না একদিন করতেই হবে, তো আজকে করো আর কালকে করো, করতেই তো হবে, তো এটার সাথে থাকতেই হবে, এটা হচ্ছে যে এটা মেনে নিয়ে চলতে হবে, সোজা কথা যে আমাদের এর সাথে থাকতে হবে। এই জন্য আমি অনেক সময় প্যারেন্টসদের বলে আমি সেটা শুনি, এবং এটা ঠিক যে স্টুডেন্ট যদি এর সাথে পড়ে তাহলে আরো হয়তো অনেক অনেক ভালো হয়ে যাবে, তবে মিনিমাম যতটুকু অ্যাটলিস্ট ক্লাসে থাকলো জানলো, সেটা না হলে পরে তো একেবারেই কিছু হলো না। তো সেইটার জায়গায় অ্যাটলিস্ট এই ক্লাসে থাকার মানে এটা। আমি প্রিভিয়াস ক্লাসটা আমি মনে করে দিতে চাই, প্লিজ সেটা দেখো, পিএইচ এর ক্যালকুলেশনের ওই ক্লাসটা, আজকের ক্লাসটা, মানে যখন আমি পিএইচ এ ফিরে আসলাম, অর্থাৎ চ্যাপ্টার 4 চলে আসছি, ঠিক আছে, সেইগুলো দেখো, খাতায় যেন নোট থাকে, খাতায় যেন নোট করো। এইটা একদিনে তো নোট করতে পারবা না, যেই ক্লাসের দিন সেই ক্লাসেরটা নোট করলে পরে তুমি 365 দিনে কত নোট হবে, কিন্তু তুমি যদি চেষ্টা করো 6 মাসে বসে বসে শুধু নোট করবা, কিছুই হবে না, 10টা পেজও লিখতে পারবা না, এটা আর কি। হ্যাঁ, তো তোমাদেরকে এই কথা আর কি বারবার বলা, হ্যাঁ, আমি যেন সবাইকে একটু মানে রাউন্ড দ্য উইক যেন পাই, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আর আমি নিজেই আগে যাই, অনেক ক্ষেত্রে নিজেই আগাচ্ছি। যেমন এই যে আমাকে আজকে মুবাশশির জানালো যে জোসেফের এক্সাম আছে 7 তারিখে, তো এই আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিল জোসেফের এক্সাম আছে 7 তারিখে। আমি এখন শুধু এটাই চিন্তা করবো যে কিভাবে এখন ওদের সিলেবাস কি, ওদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, এইটা আর কি বিষয়। আর উষ্ণ এনডিসি তে আমাকে একটা সিলেবাস দিছিলাম, সেটা তো ওই যে দেখলা যে ডিসিসি সিলেবাসের সাথে একবারে মিলে গেছে অনেকটা, ডিসিসির যে তোমার চ্যাপ্টার 2 এর যে পার্টটা আছে সেটা একদম মিলে গেছে। এই জন্য আমি বলছিলাম যে এটা এই ক্লাসটা বোথ ডিসিসি এন্ড এনডিসি কাজে লাগবে, তো সেই ক্লাসটা তোমাদের দেখা উচিত। অবশ্য তোমাদের জন্য আমার একটু ডিসিসির মাইন্ডের থেকে তখন আলোচনা করছি, তোমাদের সাথে আলোচনা করলে হয়তো তোমাদের মাইন্ড থেকে হয়তো আরো কিছু দিতাম। এই জন্য আবার তোমাদের বেলায় কিন্তু ওইটা দিয়ে একদম গ্যারান্টি দিতে পারবো না, এটা কলেজ টু কলেজ তো ভ্যারি করে। তোমাদের কলেজের জন্য বললে আবার দেখতে যে ঠিকই তো সেগুলোই বলতাম, কিন্তু আমাকে একটু কোনো পরীক্ষা থাকলে আগেই নক দিবা যে স্যার কালকে পরীক্ষা, বা 2 দিন আগে নক দিবা, তাহলে আমি সেভাবে বিএনএমপিসি তোমরা যারা তারা আমাকে নক দিবা যে তোমাদের সামনের দিনের প্রোগ্রাম কি, তো যখনই যার প্রোগ্রাম থাকবে আমি কিন্তু সেটা মাথায় রেখে আমি কাজ দিব। ওকে, তো ফর জয়নিং থ্যাংক ইউ তোমাদেরকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ।